সুধীমণ্ডলী স্বাগত। সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। এই অনুষ্ঠান বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে। আজ 0 আওয়ারের আলোচনার বিষয় এমপি আনার হত্যা এবং বিচার বিধান নিয়ে নানান প্রশ্ন। আজ বিকাল পর্যন্ত যখন আমরা এই আলোচনার প্রস্তুতি গ্রহণ করি তখন পর্যন্ত এক ধরনের নানান প্রশ্ন ছিল যে এই হত্যার বিচার তদন্ত কোথায় কিভাবে হবে, কিন্তু সন্ধ্যার পর কিছু ডেভেলপমেন্ট হয়েছে এই মামলায়। কলকাতার যে জায়গায় যে বাড়িতে এমপি আনোয়ারুল আজিম খুন হয়েছিলেন সেই বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসের টুকরো পাওয়া গিয়েছে এবং ধারণা করছে পুলিশ যে এগুলো এমপি আনারেরই হবে, তবে এটি নিশ্চিত হওয়া যাবে ফরেনসিক টেস্টের পর। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনার আজকের একটি শিরোনাম এমপি আনার হত্যা, বিচার বিধান নিয়ে নানা প্রশ্ন। কারণ খুন হয়েছেন এক দেশে নাগরিক আর এক দেশের, তদন্ত করছে দুই দেশের পুলিশ, বিচার কিভাবে হবে সেই বিষয়গুলো, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এই আলোচনায় জানার চেষ্টা করব। আলোচনার জন্য স্টুডিওতে আছেন দুজন অতিথি। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, রয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। ঝিনাইদহের এমপি আনারকে হত্যা করা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সেপটিক ট্যাঙ্কে মাংস মিলেছে, নিশ্চিত হতে পরীক্ষা লাগবে, পলাতকদের ধরতে ইন্টারপোলে বাংলাদেশ। উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডবের একদিন পর ক্ষতি স্পষ্ট হয়েছে, এখনও বিদ্যুৎ নেই অনেক এলাকায়, পানিবন্দী হাজারো মানুষ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধে দ্রুত মেরামত চান প্রধানমন্ত্রী, যাবেন ক্ষতিগ্রস্ত এলাকায়। দেশজুড়ে ঝড় বৃষ্টিতে বিচিত্র ক্ষতি ও মৃত্যু, পাহাড়ে ভূমিধস। এবার সারা দেশে প্রায় ৪,৫০০ কোরবানির হাট বসবে। গরু ছাগলের ট্রাকে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। মোট ভোটার 2 কোটির বেশি, প্রার্থী প্রায় 1212 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। শিরোনামগুলো দেখছিলাম। এমপি আনার হত্যা নিয়ে গত 2 সপ্তাহ ধরে নানান রকমের আলোচনা হচ্ছে, প্রশ্ন দেখা দিয়েছে। এমপি আনার বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য, ভারতের কলকাতায় গিয়ে খুন হয়েছেন। তদন্ত করছে দুই দেশের পুলিশই। এই মামলাটা কিভাবে হবে, গত 2 সপ্তাহে এখন পর্যন্ত তার দেহ শনাক্ত করা যায় নাই, যদিও সবশেষ আজ তাদের কিছু মাংসের টুকরো ওই বাসা থেকে পেয়েছে, কিন্তু এটি কার মাংস, কিসের মাংস সেটি নিশ্চিত হওয়া যায়নি, সেটার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু তদন্ত করছে দুই দেশের পুলিশ। এটার বিচার কিভাবে হবে সেটি একটি, সেই নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। তার সংসদ সদস্য পদের কি হবে, সংসদ সচিবালয় বা নির্বাচন কমিশন কি করবে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করছি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার কাছ থেকে প্রথম শুরু করি যে এটি একটি, আমরা সাধারণত যে ধরনের বিচার প্রক্রিয়া দেখে অভ্যস্ত, এটি তার চেয়ে একটু ব্যতিক্রম। এটি ক্রস বর্ডার ক্রাইম, এক দেশের নাগরিক আরেক দেশে খুন হয়েছেন, মামলা 2 জায়গায় হয়েছে। এই মামলার প্রক্রিয়াটা কিভাবে এগোবে, বিচারটা কোথায় হবে? শুরুতেই বলি যে আজ সন্ধ্যায় যে খবরটি এসছে যে একটি সেপটিক ট্যাঙ্কে কিছু মাংসপিণ্ড এবং চুল পাওয়া গেছে, সেটি কিন্তু অত্যন্ত আশাপ্রদ একটি খবর। এবং যদি তদন্তের জন্য শুধু অনেক কারণেই আমি আসছি এখানে, যে এটি যদি প্রমাণিত হয় যে এটি সেই এমপি আনারেরই মাংস, তাহলে বলবো যে আমাদের গোয়েন্দা প্রধান হারুন অসাধ্য সাধন করেছেন। কারণ সব খবরই বলছে যে এই যে সেপটিক ট্যাঙ্কে তদন্ত চালানোর সিদ্ধান্তটি ডিবি প্রধান হারুনই নিয়েছিলেন। তিনি ভারতের কলকাতা পশ্চিমবাংলার সিআইডিকে বলেছিলেন যে সেপটিক ট্যাঙ্কে তোমরা নামো, কারণ হারুন সাহেবের কাছে এমন কিছু তথ্য এসেছিল যে হতে পারে কমোড থেকে সেগুলো ফেলে দেওয়া হয়েছে। কমোড থেকে ফেললে তো সেই সেপটিক ট্যাঙ্কে যাবে। এখন এই তদন্তের জন্য, বিচারের জন্য সংসদের বিষয়ে এই যে আজকের যে সর্বশেষ যে যা আমরা জানলাম, সেটি
অতীব গুরুত্বপূর্ণ। এখন এটি ডিএনএ পরীক্ষায় পাঠানো হবে, কারণ প্রশ্ন তো থাকবেই যে যা পেয়েছে সেটি কার। সেখানে চুলও পেয়েছে এবং মাংসপিণ্ডও পেয়েছে। তো এইখানে ডিএনএ পরীক্ষা খুব সহজ হবে এই জন্য যে আনার সাহেবের স্ত্রী এবং 2 কন্যা আছেন, তাদের ডিএনএর সাথে মিলালে অতি দ্রুত এটি জানা যাবে যে এই মাংসপিণ্ড এবং চুল আনার সাহেবের কিনা। চুলের যে শ্যাফট সেখানেও কিন্তু ডিএনএ থাকে। সুতরাং আমরা আগামী 3-4 দিনের মধ্যেই এটি জেনে যেতে পারবো যে এটি কার। এখন আপনি যে প্রশ্নটি তুলেছেন সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপরাধ কিন্তু 2 দেশেই হয়েছে, বাংলাদেশেও হয়েছে এবং ভারতে হয়েছে। আসল খুনটা পশ্চিমবাংলায় কলকাতায় হয়েছে, কিন্তু ঘটনার শুরু কিন্তু বাংলাদেশে। অর্থাৎ ঘটনা শুরু হলো কিন্তু ষড়যন্ত্র দিয়ে, যেই ষড়যন্ত্র ঢাকায় হয়েছে বলে সমস্ত সূত্র থেকে আমরা জানতে পারছি। এই ষড়যন্ত্রটা কিন্তু খুনেরই অংশ, তাই না? তো এখন আইনের ভাষায় 2 দেশেই বিচার হতে পারে, কিন্তু এখানে একটি কথা বলা প্রয়োজন যে মূল আসামি বলে ব্যক্তি শাহীন নামের, আখতারুজ্জামান শাহীন, শোনা যাচ্ছে সে মার্কিন নাগরিক এবং আমেরিকায় পালিয়ে গেছে। আরেকটি ভিন্ন নাম রয়েছে, সেই নামেই করেছে সৈয়দ আমানুল্লাহ। যাই হোক, সে আমেরিকান নাগরিক এবং আমেরিকায় অবস্থান করছে। তাকে তো আনা অপরিহার্য, এই আনাটা শুধু ভারতই পারবে, কেননা বাংলাদেশের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সট্রাডিশন চুক্তি বা আসামি হস্তান্তর চুক্তি নেই। এতে হতে যাচ্ছিল, কিন্তু বিএনপি সেটি নস্যাৎ করে দিয়েছে। নস্যাৎ না করলে তো আজকে আমার এই প্রশ্ন আসতো না। কিন্তু ভারতের সাথে যুক্তরাষ্ট্রের এক্সট্রাডিশন চুক্তি রয়েছে বিধায় ভারত যুক্তরাষ্ট্রের কাছে এই শাহীনের হস্তান্তর চাইতে পারবে, যেহেতু চুক্তি আছে, চুক্তির ভিত্তিতে। তো এই জন্য ভারতে এই বিচারটি আপনার কাম্য। এখানে একটি কথা না বললেই নয়, অনেকে বলে বেড়াচ্ছে যে ইন্টারপোল নাকি এই শাহীনকে নিয়ে আসবে। যারা এই কথা বলছে তারা ইন্টারপোল সম্বন্ধে কিছুই জানে না। ইন্টারপোলের এ ধরনের কোনো ক্ষমতাই নেই। ইন্টারপোল, যারা এই কথা বলছে তারা হয়তো ভাবে যে ইন্টারপোল যে জাতিসংঘের একটি সংস্থা, মোটেও না। ইন্টারপোল হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীগুলোর একটি সমিতি মাত্র। কোনো দেশের আইনই ইন্টারপোলকে কোনো ক্ষমতা দেয়নি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার, অন্য দেশে পাঠিয়ে দেওয়া তো দূরের কথা, এমনকি ইন্টারপোলের ক্ষমতা নেই কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করারও। ইন্টারপোলের সৃষ্টি হয়েছিল 1923 সালে ভিয়েনার, অস্ট্রিয়ার তখন যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জোহানাস কোবেট। তিনি পৃথিবীর কয়েকটি দেশের পুলিশ প্রধানদের ডেকেছিলেন ভিয়েনাতে। 20টি দেশের প্রতিনিধি এসেছিল, তারা মিলেই তখন একটি সংস্থার জন্ম দিয়েছিল, একটি সমিতির জন্ম দিয়েছিল। আজ, তখন এর সংখ্যা ছিল 20টি, আজ প্রায় 196টি দেশ এই সমিতির সদস্য, কিন্তু তাদের মর্যাদা কিন্তু একই রয়েছে। এটি এখনও সেই বিভিন্ন দেশের পুলিশ সংস্থাগুলোর সমিতি বই কিছু নয়, এটি মোটেও জাতিসংঘের কিছু না। হ্যাঁ, 1996 সালে জাতিসংঘ দরখাস্তের ভিত্তিতে একে অবজারভার স্ট্যাটাস দিয়েছে। এমনি অবজারভার স্ট্যাটাস কিন্তু বহু আন্তর্জাতিক এনজিওর সংস্থার রয়েছে, এনজিওর রয়েছে। এদের কোনো ক্ষমতা নেই কিছু করার, এরা অবজারভার। শুধু জাতিসংঘের কোনো এইসব জেনারেল অ্যাসেম্বলি সহ কোনো অনেকগুলো সংস্থায় তারা অবজারভার হিসাবে বসতে পারে, কিন্তু কিছু করার ক্ষমতা জাতিসংঘ তাদের দেয়। ঠিক একইভাবে কিন্তু জাতিসংঘের আরেকটি মর্যাদা আছে, সেটি হলো কনসালটেটিভ মর্যাদা। সেখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আপনার ওয়াচ, ডেমোক্রেসি ওয়াচ, এই সংস্থাগুলো সেই কনসালটেটিভ বডিরও সদস্য। কিন্তু এদের
কোনো ক্ষমতা জাতিসংঘ দেয়নি, এরা জাতিসংঘের সদস্য না। ইন্টারপোলের অবস্থা কিন্তু একই। ইন্টারপোল মোটেও জাতিসংঘের কিছু না, কোনো সদস্য নয়। জাতিসংঘ এই সংস্থাকে কোনো ক্ষমতাও প্রদান করেনি কিছু করার। আর কোনো দেশের আইন, বাংলাদেশের আইন সহ কোনো দেশের আইনই ইন্টারপোলকে কোনো ক্ষমতা দেয়নি সে দেশের কোনো মানুষকে গ্রেপ্তার তাহলে করার, ইন্টারপোল কি পাঠানোর। করতে পারে, কি সহযোগিতা? আমি আসছি এখানে। তো এইখানে আপনার যেটা আপনার যেটা বলছিলাম যে ইন্টারপোল, হ্যাঁ, কোনো দেশের আইনই কিন্তু এই ধরনের কোনো, কারণ সব দেশই কিন্তু ইন্টারপোল হচ্ছে একটি বাহ্যিক সংস্থা। কোনো দেশই একটি বাহ্যিক সংস্থাকে সেই দেশের কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা কোনোভাবে আপনার এমনকি জিজ্ঞাসাবাদের ক্ষমতা দিতে পারে না। দিলে সেটি হবে সেই দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের সামিল। ধরুন বাংলাদেশে যদি ইন্টারপোল এসে কাউকে গ্রেপ্তার করতে চায়, সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। সুতরাং কোনো দেশ ইন্টারপোলকে সেই ক্ষমতা দেয়নি, কোনো দেশের আইনেই সেটা নেই। সুতরাং যারা বলছে ইন্টারপোল এনে ধরে নিয়ে আসবে, তারা ইন্টারপোল সম্পর্কে না জেনে এইসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। এবং এর ফলে হচ্ছে কি জানেন, মানুষ শেষ পর্যন্ত যখন দেখে ইন্টারপোল তো কিছু পারল না, পারার কথাই না, তাদের তো সেই ক্ষমতাই নেই, তখন মানুষ সরকারকে দোষারোপ করতে থাকে, পুলিশকে দোষারোপ করতে থাকে, ভাবে যে সরকার বোধহয় ইন্টারপোলকে কার্যকর করতে ব্যর্থ হয়েছে। এখন আপনার প্রশ্ন, ইন্টারপোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইন্টারপোলের সবচাইতে মুখ্য কাজ হলো তথ্যের আদান প্রদান। যেমন ধরুন, এখন এই শাহীন কোন দেশে আছে, কোন ঠিকানায় আছে, এটা তো বাংলাদেশের পুলিশের পক্ষে জানা বা ভারতের পুলিশের পক্ষে জানা সম্ভব নয়, তাই না? এই খবরটা কিন্তু ইন্টারপোল দিতে পারে, কারণ তাদের সারা পৃথিবীতেই নেটওয়ার্ক রয়েছে। সব দেশের পুলিশ, হ্যাঁ, সব দেশের সদস্য রয়েছে। তারা এই শাহীন কোথায় আছে, কোন শহরে আছে, কোন দেশে আছে, কোন ঠিকানা আছে, কি করছে, তার চলাচল, এই খবরগুলো ইন্টারনেট দিতে পারে এবং দিয়ে থাকে, যেটি বাংলাদেশ পুলিশ বা ভারতের পুলিশের পক্ষে সম্ভব নয়। তাদের সে আমেরিকায় যেয়ে খোঁজ করা সম্ভব না। তো এই গুরু দায়িত্বটি ইন্টারনেট পালন করে থাকে, ইন্টারপোল, হ্যাঁ ইন্টারপোল পালন করে থাকে। তাছাড়া ইন্টারপোলের কাছে সমস্ত অপরাধীদের ডেটাবেসও আছে, কিন্তু সব অপরাধীদের অতীত ইতিহাস ইত্যাদি সব কিছুই তাদের কাছে আছে, যেটিও তারা শেয়ার করে থাকে। এইভাবে ইন্টারপোল আন্তর্জাতিক অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কিন্তু মনে রাখবেন, কোনো অবস্থায় তারা কোনো অপরাধীকে গ্রেপ্তারও করতে পারে না। এক দেশ থেকে আরেক দেশে পাঠানো তো দূরের কথা, এমনকি ধরে এবং গ্রেপ্তারও করতে পারে না, পাঠানো তো দূরের কথা, এমনকি জিজ্ঞাসাবাদও করতে পারে না। এই জিনিসটা প্রত্যেকেরই জানা উচিত। তবে দুঃখের ব্যাপার কি জানেন, অনেক অত্যন্ত উঁচু শিক্ষিত মানুষও এই কথা বারবারই বলে জনগণকে বিভ্রান্ত করছে। অনেক খুব জ্ঞানী লোক, খুব উচ্চ শিক্ষিত লোকও এই কথা বারবার বলছে যে ইন্টারপোল ধরে নিয়ে আসবে। তাদের উচিত ইন্টারপোল কি তার ক্ষমতা, কি তার মর্যাদা, এগুলো জেনে তারপরে কথা বলা। ধন্যবাদ। আবার আসছি বিচারপতি মানিক আপনার কাছে। হাফিজুর রহমান কার্জন, আমরা যেটি থেকে শুরু করেছিলাম যে এটা একটি ক্রস বর্ডার ক্রাইম, যে দুই দেশের ঘটনার সূত্রপাত হয়েছে, তদন্তও করছে দুই দেশের পুলিশ, বিচারটা কোথায় হবে, বাংলাদেশে নাকি ভারতে? না, আপনার যে ক্রস বর্ডার ক্রাইম যেটা বললেন, এইটা তো আবার একদম যে মাদক চোরাচালান হয়, তারপরে নারী পাচার হয়, এটা তো ধরেন সব দেশেই, যে সমস্ত সীমান্তবর্তী দেশ, এই আমেরিকা, মেক্সিকো, সেখানেও কিন্তু আপনি মাদকের সমস্যা পাবেন। তখন ওই যে বর্ডার গার্ড যারা, তারা কিন্তু সেটা ডিল করে। বাট এইটা সেরকম না, এই অপরাধটা সেরকম না। এবং আমরা বাংলাদেশে বোধহয় এই ধরনের অপরাধ আমরা দেখি নাই যে এই পর্যন্ত কোনো মেম্বার অফ পার্লামেন্ট তাকে ভারতে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তো এইটা ধরেন যেটা ইতিমধ্যেই মাননীয় বিচারপতি বলেছেন, এবং আমরা জানি যে সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে ক্রিমিনাল লয়ের যে প্রিন্সিপালটা, যে দেশে অপরাধ হয় সেই দেশের আইন এবং বিচার প্রক্রিয়া অনুযায়ী আপনার বিচারটা হয়। এবং আপনার মনে থাকবে যে 2001 সালে একজন নারীকে
নগ্ন করে তাকে যে নির্যাতন করা হয়েছিল সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল এবং সেইটাতে কিন্তু সবাই ছিলেন বাংলাদেশের, মহিলাও বাংলাদেশের, আর যারা তাকে নিয়ে গিয়েছেন অত্যাচার করেছেন 12 জনই বাংলাদেশের। এবং সেই বিচারটা হয়েছিল বেঙ্গালুরু আদালতে, ওই তদন্তও কিন্তু ওখানকার পুলিশ করেছে এবং সেটা কিন্তু যতটুকু আমি জানি 2023 ওই সময়টাতে ওই আদালত কিন্তু আপনার 12 জনকে শাস্তি দিয়েছে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে। তো ইউজুয়ালি এটা হয়, আপনি দেখবেন যে আমাদের এখানে 7 মার্ডার যেটা নারায়ণগঞ্জে হয়েছিল, ওখানে নূর হোসেন কিন্তু প্রধান একজন অ্যাকিউজড এবং সে বোধহয় তাকে শাস্তিও দেওয়া হয়েছে। তো তিনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন ভারতে। পরবর্তীতে ভারতীয় পুলিশ তারা কিন্তু ওই যে এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে সেটার মাধ্যমে তাকে আমাদের কাছে হস্তান্তর করে এবং সেই বিচারটা কিন্তু চলে। তো এখন যেটা হয়েছে যে মান্যবর বিচারপতি যেটা বলেছেন যে আমাদের এই অপরাধের যে বিস্তৃতি, এটার যে মাত্রা, এটার যে নানা রকম ডালপালা, তাতে করে আপনার দুটো দেশেই কিন্তু হয়েছে, পরিকল্পনা হয়েছে বাংলাদেশে, মূল হত্যাকাণ্ড হয়েছে ওখানে, আবার প্রথম সেটা তদন্ত শুরু করেছে ওখানকার গোয়েন্দা সংস্থা পুলিশ, আবার এখান থেকে 3 জন গোয়েন্দা পুলিশের 3 জন সদস্য ওখানে গিয়েছেন এবং আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারছি যে কিভাবে কি চলছে। হ্যাঁ, তো এটা ওখানে হতে পারে, বিচারটা ওখানে হতে পারে, আমাদের এখানে হতে পারে। এবং আপনি মনে পড়বে যে অভিজিৎ আমাদের আরেকজন খুবই মানে সম্মানিত একজন অধ্যাপক অজয় রায়, এবং তিনি ফিজিক্সে এতটাই নামী একজন অধ্যাপক, তার নাম নোবেল পুরস্কারেও প্রস্তাবিত হয়েছিল। তার ছেলে অভিজিৎ, তাকে যখন জঙ্গিরা হত্যা করলো, তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। বাংলাদেশে বইমেলার ওই যে ঢোকার যে জায়গাটা, ওখানে হত্যা করা হয়েছিল। তখন কিন্তু এফবিআই কিন্তু বাংলাদেশে এসেছিল এবং তারা কিন্তু বলেছিল যে তদন্ত কাজে তারা সহযোগিতা করতে চায়। সুতরাং যেখানে অপরাধটা হবে ওই দেশে ওই পুলিশ তদন্ত করবে, ওইখানে আদালতে বিচার হবে, ওখানকার যে প্রসিডিউর সেই প্রসিডিউর অনুযায়ী সব কিছু চলবে। তবে এইভাবে যদি আপনার মানে যে দেশের নাগরিক তিনি, তারা যদি কোনো সহযোগিতা দিতে চায়, সহযোগিতা দিতে পারে। আর আমাদের এখানে আমরা আরেকটা তথ্য পাচ্ছি যে 2012 সালে আপনার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স অ্যাক্ট, হ্যাঁ, এইটাতে আবার বাংলাদেশ ভারত এই আইনের পার্টনার। সুতরাং সেটা অনুযায়ী কিন্তু এখন আপনার ওই ওখানে যে সেপারেটিস্ট মুভমেন্ট, তারপরে বাংলাদেশে এক্সট্রাডিশন চুক্তি রয়েছে, হ্যাঁ, সেটাও হয়েছে। তো এখন কিন্তু আপনার যেটা মাননীয় বিচারপতি বলেছেন যে ওখানেও হতে পারে, এখানেও হতে পারে। হ্যাঁ, এবং আপনার ধরেন যে এখন যেটা মানে সবচেয়ে বেশি দরকার হবে, কারণ আমরা ক্রিমিনাল লতে যেটা জানি যে অল দি এলিগেশন মাস্ট বি প্রুভড বিয়ন্ড এ রিজনেবল শ্যাডো অফ ডাউট। এখন ধরেন যে একটা ফৌজদারি মামলায় যেটা হয় যে পুলিশ ইনভেস্টিগেশন করে, চার্জশিট থাকে, পোস্টমর্টেম রিপোর্ট থাকে, তারপরে যেখানে অপরাধ হয়েছে আলামত থাকে, সেটা দিয়ে আমাদের এখানে যে অ্যাকুজিটোরিয়াল সিস্টেম একদম সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হয়। তো এখানে ধরেন যে সরাসরি ডেড বডি পাওয়া না গেলে এখন সেটাকে ফরেন্সিকের জন্য পাঠাতে হবে এবং আপনার যে পরিকল্পনা যারা করেছে তাদের স্বীকারোক্তি, আবার যে পরিকল্পনা করেছে, যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে তাকে হত্যা করার জন্য, সেটা কোথায় কোথায় কিনেছে, তো সেই বিষয়গুলো আপনার প্রমাণ হিসেবে, আলামত হিসেবে আসবে। আবার কনফেশনাল স্টেটমেন্ট, শক্ত কনফেশনাল স্টেটমেন্ট হলে সেইগুলোর উপর ভিত্তি করে আপনার বিচার। এখন বিচার ও দেশেও হতে পারে, এ দেশেও হতে পারে। ও দেশে হলে আমাদের পুলিশ এবং আমাদের গোয়েন্দা সংস্থার সহযোগিতা যেমন প্রয়োজন হবে, আবার আমাদের আদালত যদি করে ওখানকার পুলিশ এবং গোয়েন্দা সংস্থার যে মানে সহযোগিতা, সেটাও দরকার হবে। কিন্তু আগে যে কয়েকটি উদাহরণ আপনি দিলেন, অভিজিৎ রায় হত্যা, অভিজিৎ রায় বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ছিলেন এবং বাংলাদেশে খুন হয়েছেন, তার বিচার কিন্তু বাংলাদেশে হয়েছে। আপনি নারায়ণগঞ্জের যে 7 মার্ডারের কথা বললেন, তার আসামি পালিয়ে গিয়েছিল, কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি ছিল বলে সে আসামিকে ফেরত দিয়েছে, সেটা ভিন্ন। কিন্তু আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডটি একেবারে আমাদের কাছে নতুন। আপনিও বলেছেন তিনি যে এমপি হিসেবেই ওখানে খুন হয়েছেন তা না, বাংলাদেশের নাগরিক
ভারতে গিয়ে খুন হয়েছেন, আমরা যদি এভাবে দেখি তাহলে মামলাটা ভারতে হয়েছে, বাংলাদেশেও একটি মামলা হয়েছে। এই খুনের সঙ্গে যেটি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে কয়েকজন আটক হয়েছে। সেক্ষেত্রে এই এই বাংলাদেশের আদালতেও মামলার চার্জশিট হবে, আবার ভারতের আদালতেও চার্জশিট হবে। আসলে দুই মামলা কি পরবর্তীতে এই যে বিচার প্রক্রিয়ায় কিভাবে সহযোগিতা বা সমন্বয় হবে, সেটিও একটি বড় প্রশ্ন। আমরা মনে হয় এই প্রশ্নগুলো রেখে যাই, বিরতির পরে আপনাদের কাছে আবার আসব, তখন একটি প্রতিবেদনও দেখতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, এই আলোচনায় ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পানী মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম এমপি আনার হত্যা, আইন এবং বিচার বিধান নিয়ে যে নানান প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছি। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আমরা এই ঘটনাটা নিয়ে একটু প্রতিবেদন, সবশেষ যে তথ্যগুলো দিয়ে প্রচারিত হয়েছে বৈশাখী টেলিভিশনে, আমাদের প্রতিবেদক রাকিব হোসেন সেই প্রতিবেদনটি তৈরি করেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের যে গোয়েন্দারা কলকাতায় রয়েছেন, তারাও কথা বলেছেন। আমরা একটু প্রতিবেদনটি দেখে এসে আবার এই আলোচনায় শুনছি। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা রহস্য জট খুলতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের গোয়েন্দারা। বর্তমানে কলকাতায় অবস্থান করা ঢাকার গোয়েন্দাদের পরামর্শে কয়েক দফা বিভিন্ন স্থানে চলে তল্লাশি। পরে এমপি খুন হওয়া সঞ্জীবা গার্ডেন্স অ্যাপার্টমেন্টের সেফটি ট্যাঙ্ক থেকে মাংসের টুকরা উদ্ধার করা হয়। পরে মাংসের টুকরাগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয় ল্যাবে। যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে, মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে, ফ্ল্যাশ করে মানে সেই মাংসটা ফ্ল্যাশ থেকে পাইপের মধ্যে দিয়ে মানে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। এসব মাংস এমপি আনারের কিনা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে। গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন ঢাকার গোয়েন্দা প্রধান। মাংস অনেক পরিমাণে আছে, অসুবিধা নেই। আগে ফরেনসিকটা হোক, তারপরে ডিএনএ টেস্টটা হোক, তারপরে আমরা আপনাদের কাছে পুরোপুরি বলতে পারবো যে এখন অ্যাকচুয়ালি কার দেহের এখানে মাংস। এর আগে খুনের ঘটনায় তদন্ত কোন দিকে যাচ্ছে সে সম্পর্কে সংবাদ সম্মেলন করেন ঢাকার গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। তিনি বলেন, অভিযুক্তদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। মূল ঘাতকের সাথে কথা হয়েছে, অন্যান্য আসামির সাথে কথা হয়েছে। আমরা সকল তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করছি এবং আমরা সেগুলি যাচাই বাছাই করে তদন্তকারী কর্মকর্তা এবং তার বিজ্ঞ আদালতে তার রিপোর্ট প্রেরণ করে। সকালে বাংলাদেশের ডিবি পুলিশের 3 সদস্যর দল কলকাতা পুলিশ সদর দপ্তরে যান। সেখানে এমপি খুনের মামলার অগ্রগতি নিয়ে তথ্য দেওয়া নেওয়ার পর বিকেলে হাতিশালা খাল পরিদর্শনে যায় গোয়েন্দা পুলিশের দল। এদিকে এমপি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন ও তার সহযোগী সিয়ামকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশ। ইন্টারপোলের মাধ্যমে আমেরিকা ও নেপালে চিঠি পাঠায় পুলিশের এনসিবি শাখা। প্রতিবেদনটা দেখছিলাম। শেখ হাফিজুর রহমান কার্জন, আপনি আলোচনায় ছিলেন যে এই যে দেহখণ্ডগুলো বা মাংসপিণ্ডগুলো পাওয়া গিয়েছে সেটি কার এখনো নিশ্চিত না। যদি এমপি আনোয়ারুল আজিমের দেহের অংশবিশেষ উদ্ধার না হয়, দেহ যদি নাও পাওয়া যায় বা শনাক্ত না হয়, সেক্ষেত্রে মামলার তদন্ত বিচার কি হবে? না, এটা ধরেন যে কখনো কখনো তো এরকম হয় যে আপনার যে ব্যক্তি খুন হয়েছে তাকে পুড়িয়ে দিয়েছে, একদম পুড়িয়ে দিয়েছে, তাকে আর কিছু পাওয়া গেল না। আবার কখনো কখনো গুম করেও ফেলে। হ্যাঁ, এখন যদি আপনি পরিকল্পনাটাকে এস্টাবলিশ করতে পারেন এবং যারা সেটা করেছে তাদেরকে পান, এবং সেটা যদি আপনি পুলিশের কাছে স্টেটমেন্ট দিবে, সেটার তো সাক্ষ্যগত মূল্য তেমন কিছুই নাই, কিন্তু আপনার যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে, তো সেইটার উপর ভিত্তি করে অন্যান্য যে আলামত সেটা যদি প্রতিষ্ঠিত হয়। আপনার বেশ কিছু মামলাতে ধরেন যে সমস্ত মামলাতে রেপ হয়, রেপের পরে মার্ডার হয়, ওখানে যে সবসময় সাক্ষী পাওয়া যায় তা কিন্তু না। আমাদের এখানে কিন্তু ওই যে বড় বড় মামলায় আপনার প্রত্যক্ষদর্শী যে সাক্ষী সেটা কিন্তু অনেক সময় হাজির করা যায় না, কিন্তু আপনার মোটামুটি মানে শক্তভাবে প্রমাণিত হলে শাস্তিটা কিন্তু দেয়া হয়।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আগের অংশে বলেছেন যে এটি দুই দেশেই অপরাধ হয়েছে, বাংলাদেশে হয়েছে ষড়যন্ত্র। আমাদের দেশে ষড়যন্ত্রের বিচারের কোনো নজির আছে কিনা? আমাদের আগের কিছু মামলায় এই ধরনের প্রশ্ন উঠেছিল। আমি এর আগে ওই বিদেশ থেকে পালিয়ে যাওয়া আসামি আনার ব্যাপারে আরেকটু জিনিস অ্যাড করতে চাই। বিদেশ থেকে পালিয়ে যাওয়া আসামিদের আনার আন্তর্জাতিক আইন হলো এক্সট্রাডিশন আইন। সেই এক্সট্রাডিশন আইনের মাধ্যমেই এই চেষ্টা করতে হয় এবং সেই জন্য দরকার, যেটা আগে বলেছিলাম, যেই চুক্তি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের নেই কিন্তু ভারতের সাথে যুক্তরাষ্ট্রের রয়েছে। এবং এই জন্য এখনই কিন্তু ভারতকে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানাতে হবে। এটি অনুরোধের ভিত্তিতে হয়, কিন্তু ভারতকে এখন অনুরোধ জানাতে হবে তোমার দেশে এই লোক রয়েছে, তাকে তোমরা ফেরত দাও। এবং সেই লোক রয়েছে কিনা সেটা অবশ্যই ইন্টারপোল থেকেই জানতে হবে। কিন্তু আর একে যেহেতু বাংলাদেশে ফেরত পাওয়া যাবে না, বুঝলেন, যারা বলছে ইন্টারপোল এনে দেবে এখান থেকে, এগুলো তো রাবিশ কথা আসলে, বুঝলেন তো, কারণ আমাদের সাথে চুক্তি নেই। সুতরাং বিচারটা কিন্তু সেই শাহীনকে পাওয়া কিন্তু অপরিহার্য। শাহীনকে পাওয়ার জন্য বিচার ভারতেই হতে হবে, কারণ বাংলাদেশে শাহীনকে পাওয়া যাবে না, একেবারে সোজা কথা। যারা বলছে ইন্টারপোল এনে দেবে তারা জানেই না ইন্টারপোলের কী ক্ষমতা আছে, কি করতে পারে। যাই হোক, এখন যেটি অধ্যাপক সাহেব বললেন এবং আমিও বলেছি, অপরাধ দুদেশেই হয়েছে। অপরাধের শুরু কিন্তু বাংলাদেশে, কারণ ষড়যন্ত্রটাও কিন্তু অপরাধের অংশ। আবার অন্য দিক থেকে ষড়যন্ত্র কিন্তু আলাদা একটি অপরাধ। খুন যেমন একটি অপরাধ, ষড়যন্ত্র একটি আলাদা অপরাধ, দুটিকে আলাদা করা যায়। এবং এই ধরনের ষড়যন্ত্রের সাজা কিন্তু মৃত্যুদণ্ডও হতে পারে, বুঝলেন, বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, সর্বোচ্চ সাজা হতে পারে, যেখানে ষড়যন্ত্রের ফলে একটি মানুষকে হত্যা করা হয়েছে। সুতরাং দুই দেশে আপনার বিচার হতে পারে, কিন্তু খুনের বিচারটি ওই কারণে ভারতে হওয়া উচিত যাতে শাহীনকে পাওয়া যায়, নাইলে শাহীনকে কোনো অবস্থায় বাংলাদেশে পাওয়া যাবে না, যে যাই বলুক না কেন। যারা বলছে তারা এটা জানে না, এই বলছে। এখন এইখানে আরেকটি কথা, আপনার ওই যখন পিনোশে কথা তো আপনারা সবাই জানেন, সেই চিলির অত্যাচারী যে স্বৈরশাসক, সে যখন লন্ডনে পাওয়া গেল তাকে, তখন দুটি দেশই পিনোশের বিচার দাবি করে এক্সট্রাডিশনের জন্য দরখাস্ত করেছিল যুক্তরাষ্ট্রের কাছে, স্পেন এবং চিলি। স্পেনের একটি আদালত পিনোশের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল এবং সেই গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে স্পেন যুক্তরাজ্যের কাছে, বিলেতের কাছে বলল যে পিনোশেকে আমাদের দেশে এক্সট্রাডাইট করা হোক। আবার একই ধরনের দাবি চিলিও করেছিল। চিলির কথা ছিল যে অপরাধ সে চিলিতে করেছে, এবং এই বিষয়টি নিয়ে বিবাদ এতখানি গড়িয়েছিল যে স্পেন একসময় সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক বিচার আদালতে, আইসিজেতে যাবে তারা এই বিষয়টি মীমাংসার জন্য। যাই হোক, পরে সেখানকার যে স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র, উনি বললেন যে না, পিনোশে বার্ধক্যজনিত কারণে মামলা ফেস করতে পারছে না, সুতরাং এই মামলা বন্ধ হয়ে গেল। এরপরে পিনোশে মারা গেল এবং সেই ব্যাপারটি সেখানেই শেষ হয়েছিল, আর এটি গড়ায়নি। বাংলাদেশের ষড়যন্ত্রের যে কথা, আমি যেটা বলছি যে ষড়যন্ত্রের অংশটা কিন্তু বাংলাদেশে বিচার হতে পারে। এবং যেটা বললাম যে এই ষড়যন্ত্রের শেষে হত্যা হয়েছিল, সেইখানে কিন্তু ষড়যন্ত্রের জন্য মৃত্যুদণ্ড হতে পারে, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সুতরাং বাংলাদেশের বিদ্যমান আইনই সম্ভব, কিন্তু বাংলাদেশে মামলার ষড়যন্ত্র মামলার বিচারের নজির আছে কিনা? একটি হলো যে আমরা তবে আলাদা করে না, সেটার একটা পার্ট ছিল ষড়যন্ত্র, সেটা কিন্তু হয় না। আপনি সেই মামলায়, আমি তো সেই মামলার প্রসিকিউটরের একজন ছিলাম। হ্যাঁ, এখন আলাদা করে হওয়ার দরকার হয়নি, তাই হয়নি, কিন্তু এখানকার পরিস্থিতিটা ভিন্ন। এখানে আলাদা করে দেখার সুযোগ রয়েছে, কারণ খুনটা হয়েছে ভারতে আর ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশে। সুতরাং আমরা যদি এটি আলাদা করে
দেখি যে ষড়যন্ত্রের মামলা বাংলাদেশে হলো আর হত্যা মামলা হলো ভারতে, সেটিও কিন্তু সম্ভব। এবং ফলে ষড়যন্ত্রের সাজাও কিন্তু অনেক উঁচু যাবজ্জীবনও হতে পারে, যে কথাটি আমি বললাম। আরেকটি কথা যেটি অধ্যাপক সাহেব বলেছেন, উনি অত্যন্ত জ্ঞানী লোক এবং উনি কিন্তু ওই গণহত্যা তদন্তর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্টার, সেই সেন্টারে উনি এখন পরিচালক প্রধান। এইখানে যদি ধরেন, আমার মনে হয় এই যে মাংসপিণ্ড বা চুল এটা আনারের সাথে মিলে যাবে, ধরেন যদি না মিলে তাহলে কি সাজা হবে না? নিশ্চয়ই হবে, কারণ আইনটা হলো প্রসিকিউশনকে প্রমাণ করতে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট, এবং সেটি মৃতদেহ না পাওয়া গেলেও কিন্তু সম্ভব। আমি একটি এক্সাম্পল দিই, অনেক এক্সাম্পল আছে। একটি এক্সাম্পল হলো বিলেতে এক মা তার সন্তানকে নিয়ে পাহাড়ের কাছে এক জঙ্গলের কাছে গিয়েছিল। মায়ের অনুপস্থিতিতে কুকুর, মানে আপনার জঙ্গলি কুকুর, বাচ্চাটিকে নিয়ে যায়। সেই বাচ্চাকে আর কোনোদিনই পাওয়া যায়নি, যেহেতু কুকুরের পেটে চলে গেছে বাচ্চা। কিন্তু সেই মায়ের কিন্তু সাজা হয়েছিল আপনার খুনের অভিযোগেই তার সাজা হয়েছিল। অবশ্য পরে মা খালাস পেয়েছিল যখন প্রমাণ হলো যে না, আসলে বাচ্চাটি কুকুর নিয়ে গেছে। সুতরাং ডেড বডি পাওয়া না গেলেই যে বিচার হবে না তা কিন্তু নয়। এখানে প্রমাণ করা একটু কঠিন হবে অবশ্যই, কারণ নির্ভর করতে হবে পুরোপুরি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে। এখানে অনেক সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে কিন্তু, যেমন ধরুন সিসিটিভিতে দেখা গেছে যে আনোয়ারও ভিতরে ঢুকলো, তিনজন ভিতরে ঢুকলো, কিন্তু আনোয়ারকে আর বের হতে দেখা যায়নি। এটি তো অত্যন্ত শক্তিশালী একটি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। রক্ত পাওয়া গেছে, সেই রক্তের সাথে যদি রক্ত পরীক্ষা ডিএনএ করে যদি দেখা যায় এটি আপনার আনার সাহেবেরই রক্ত, সেটি একটি শক্তিশালী আপনার এভিডেন্স। তারপরে কেউ যদি 164-এ দেয়, আপনার আদালতে স্বীকারোক্তিমূলক দেয়, সেটি অত্যন্ত শক্তিশালী হবে। প্লাস যে এখানে অনেক আসামি রয়েছে, তাদের কেউ যদি অ্যাপ্রুভার হয়ে যায়, অর্থাৎ রাজসাক্ষী হয়ে যায়, সুতরাং এই যদি ধরুন যদি না মিলে, আমি মনে করি মিলবে, কিন্তু যদি নেগেটিভটা হয় তারপরেও কিন্তু বিচার হবে এবং সাজা হবে। দেহ পাওয়া না গেলেও বিচার সম্ভব, পরিষ্কার হয়েছে। আমরা আরেকটি বিরতির সময় হয়েছে, বিরতির পর আবার দুজনের কাছে আসবো। প্রিয় দর্শক, দেখছেন জিরো আওয়ার, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। এমপি আনোয়ারুল আজিমের হত্যা নিয়ে যেসব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে একটি বড় প্রশ্ন যে তার দেহ পাওয়া যায়নি, খুন হয়েছেন, আলোচনা হচ্ছে তার এমপি পদ নিয়ে কি হবে। সংসদ সচিবালয়ের ওয়েবসাইট থেকে এমপি আনোয়ারুল আজিমের তথ্যগুলো সরিয়ে ফেলা হয়েছিল, সেটি আবার পুনঃস্থাপন করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আইনগতভাবে কি আছে, কি হবে? এক্সট্রাডিশনের ব্যাপারে আরেকটি কথা মনে পড়ে গেল, গুরুত্বপূর্ণ কথা, আমি ওটা সংক্ষেপে বলি। এক্সট্রাডিশন পদ্ধতি ছাড়া ডিপোর্টেশন পদ্ধতির মাধ্যমে কিন্তু একটি দেশ একজনকে সেই দেশ থেকে বহিষ্কার করে তার নিজ দেশে পাঠিয়ে দিতে পারে। সেই প্রক্রিয়ায় কিন্তু বঙ্গবন্ধুর অন্যতম খুনি মহিউদ্দিনকে যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। সেটি এক্সট্রাডিশন প্রক্রিয়ায় নয়, যেহেতু বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের এক্সট্রাডিশন নাই, কিন্তু ডিপোর্টেশন প্রক্রিয়ায় তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু সেটি শাহীন যদি আমেরিকান নাগরিক হয়ে থাকে সেটি প্রযোজ্য হবে না। এই জন্য যে ডিপোর্টেশন প্রক্রিয়ায় সেই দেশের ডিপোর্টেশন প্রক্রিয়া সেই দেশের নাগরিকদের উপর প্রযোজ্য নয়, সেটাও মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসি আপনার ওই সংসদের ব্যাপারে। যে একটি খবর আমি দেখলাম ঘুরপাক খাচ্ছে যে 7 বছর ওয়েট করতে হবে, কথাটা কিন্তু মোটেও তা নয়। এখন ধরেন যদি এই তার মাংসপিণ্ড যদি প্রমাণিত হয়ে যায় আনারের, তাহলে তো কোনো কথাই নেই, প্রমাণিত হয়ে গেল সব কিছু। যদি না হয় তাহলে যখন মামলা চলবে একটা স্টেজে আদালত তো বলবে যে সে খুন হয়েছে, তাই না? তো সেটাই হবে কনক্লুসিভ এভিডেন্স, যার দ্বারা আমাদের সংসদ সিদ্ধান্তে পৌঁছতে পারবে যে এই ব্যক্তি নিহত হয়েছে
কারণ আদালতের রায় আপনার কনক্লুসিভলি সেটি বলে দেবে যে সে খুন হয়েছে। সুতরাং ওই 7 বছরটা হলো কি একটা প্রিজাম্পশন, সেটা মূলত আসলে বৈবাহিক ক্ষেত্রে প্রযোজ্য। কোনো ধরুন কারো স্বামী মারা গেলে খোঁজ পাওয়া গেল না, তখন তাকে 7 বছর ওয়েট, যেটা প্রিজাম্পশন অফ ডেথ বলা হয় আইনের ভাষায়, অর্থাৎ 7 বছর পার হয়ে গেলে প্রিজিউম করা যায় যে সেই ব্যক্তি মারা গেছে। কিন্তু এইখানে আদালত তো এবং অত সময় লাগবেও না, কিন্তু আদালত একটা সময় বলবে যে সে খুন হয়েছে বা হয়নি, যাই বলবে। যদি বলে খুন হয়েছে তাহলে তো সেটাই কনক্লুসিভ এভিডেন্স। এরপরও কিন্তু মহামান্য রাষ্ট্রপতির একটা ক্ষমতা রয়েছে হাইকোর্টে কোনো ব্যাপারে কোনো উপদেশ গ্রহণ করার জন্য। অ্যাডভাইজারি একটা বিধান রয়েছে আমাদের সংবিধানে। মহামান্য রাষ্ট্রপতিও কিন্তু সুপ্রিম কোর্টে এই বিষয়টি, এ সংক্রান্ত কোনো সুস্পষ্ট পার্লামেন্টারি আইন অথবা বিধিবিধান না, বিধিবিধান হলো যে স্পিকার মহোদয়কে সন্তুষ্ট হতে হবে যে লোকটি মারা গেছে, সুতরাং সিট খালি হয়ে গেছে, বুঝলেন। এখন এই মারা গেছে এই ব্যাপারে তো তাকে নিশ্চিত হতে হবে। নিশ্চিত হওয়ার সবচেয়ে বড় পথ হলো যদি ডেড বডি পাওয়া যায় এটি, তাহলে তার কোনো সমস্যাই হয় না। যদি না পাওয়া যায় ধরেন, তখন আদালত তো একটা রায়ের পর্যন্ত অপেক্ষা করতে হবে। আদালত একটা রায় দেবে, হ্যাঁ হতে পারে। তবে আমি মনে করি এই মাংসপিণ্ড চুল এর থেকে না, বিধান তো আরেকটাও আছে যে যদি কোনো সংসদ সদস্য কনজিকিউটিভ 90 দিন, হ্যাঁ 90 দিন না থাকে, তাহলে হ্যাঁ বৈঠকে অনুপস্থিত থাকে, শূন্য ঘোষণা করতে হ্যাঁ পারে। সেটাও অন্যভাবে, সেটা তো খুব একটা কি বলে সুন্দর পন্থা নয়। হ্যাঁ, তাছাড়া সব যেটা আরেকটা বললাম, মহামান্য রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের ওপিনিয়নের জন্য পাঠাতে পারে। জি, ধন্যবাদ শেখ হাফিজুর রহমান কার্জন। আমরা একেবারে শেষ পর্যায়ে একটি বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই, সেটি হলো যে দুই দেশেই যদি বিচার চলা সম্ভব হয়, যেটি বিচারপতি মানিক বলেছেন, এই দুই দেশের মধ্যে আইনগত সহযোগিতা বা সমন্বয় কিভাবে সম্ভব? এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যেটা মামলা হয়েছে সেটা অপহরণের মামলা, আর ওখানে যেটা মামলা হয়েছে সেটা হত্যাকাণ্ড। ওই মামলা ওইভাবে চলবে, ওদের দেশের আইন, তারপরে ওদের দেশের প্রক্রিয়া, আমাদের দেশেরটা চলবে। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ওদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়, এইটার মাধ্যমে সমন্বয় করে সহযোগিতার মাধ্যমে এটা কিন্তু হয়। হ্যাঁ, এবং সেটাই কিন্তু করতে হবে, কারণ প্রাথমিকভাবে যখন সেটা হয়েছে আমরা কিন্তু আমাদের ওই যে কলকাতার যে হাই কমিশন, তাদের মাধ্যমেই কিন্তু আমাদের সব কিছু পরিচালনা করতে হয়েছে। সুতরাং এই 4 মন্ত্রণালয় তারা সমন্বয় করে, এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেম তারা কিভাবে কি করবে, কোথায়কার মানে কোনো ক্ষেত্রে তাদের সহযোগিতা আমাদের দরকার হবে, আবার কোনো ক্ষেত্রে আমাদের সহযোগিতা তাদের দরকার হবে। সুতরাং এইভাবে কিন্তু দুই দেশের পারস্পরিক সহযোগিতায় একটা মানে আমরা যে প্রত্যাশিত আউটকামটা চাই সেটা আসবে আর কি। আরেকটা হচ্ছে সংসদ সদস্য পদ নিয়ে 3টি বিচারপতি মানিক 3টি অপশন বলেছে। যদি দেহ শনাক্ত হয়ে যায় তাহলে তো আর প্রশ্ন নাই, তখন থেকে হয়তো স্পিকার শূন্য ঘোষণা করতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে জটিলতা আছে। কেমন? কারণ উনি কিন্তু আপনার একজন সংসদ সদস্য যদি বিদেশে যান, মানে দ্যাট পার্লামেন্ট মেম্বার শুড টেক পারমিশন ফ্রম দ্য স্পিকার। উনি কিন্তু পারমিশন নিয়ে যান নাই, আবার অফিসিয়ালি যে প্রসিডিউর সেটা অনুযায়ীও যান নাই। হ্যাঁ, সুতরাং এইখানে আমার মনে হয় যে একটা জটিলতা আছে। আর আপনি যেটা বললেন 90 দিন যদি অনুপস্থিত থাকে, সেটা কোনো একজন জীবিত একজন সংসদ সদস্যের ক্ষেত্রে যে রাজনৈতিক কারণে কিংবা অন্য কোনো কারণে তিনি হয়তো অনুপস্থিত, তিনি রিজাইন করবেন কিংবা কোনো একটা আমার কাছে যেটা মনে হয় যে আপনি তো আমাদের এখানে লিখিত আইন থাকে, এবং সেটা কোন সম্ভাব্য পরিস্থিতি হতে পারে সেটাকে অ্যাড্রেস করার জন্য, এবং সেটা যদি এমন কিছু হয় যে নজিরবিহীন কিছু হয়েছে, তখন কিন্তু সেটা ডিপেন্ড করে ডিসক্রিশন অফ দ্য স্পিকার, ডিসক্রিশন অফ দ্য জাজ, কিংবা সেখানে আপনি জানেন যে আমাদের সংবিধানে কিন্তু একটা আর্টিকেল আছে যে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা টু এনশিওর কমপ্লিট জাস্টিস তারা কিন্তু যে কোনো মেজার গ্রহণ নিতে করতে পারে। 105। তার মানে খুব সহসাই আনোয়ারুল আজিমের সদস্য পদ একটু সময় তো ঘোষণার হচ্ছে না, একটু সময় তো লাগবেই, কারণ
তবে যদি আগামী সপ্তাহে প্রমাণিত হয়ে যায় যে যে মাংসপিণ্ড পাওয়া গেছে সেটি আনোয়ারুল আজিমের, তাহলে সময় লাগবে না, তাহলে তো সহজ হয়ে যায়। জি, অনেকগুলো প্রশ্নেরই আমার মনে হয় যে খুব সরল সহজ উত্তর পাওয়া গেছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এবং এখানে আমি একটু যোগ করতে চাই, যেটা অধ্যাপক সাহেব বললেন, খুব যুক্তিসঙ্গত কথা বললেন, যে দুটি বন্ধুপ্রতিম দেশ কিন্তু ভারত আর বাংলাদেশ, হ্যাঁ, এবং দুদেশের পুলিশ যেভাবে একের সাথে অন্য সহযোগিতা করছে সেটি কিন্তু অভূতপূর্ব। তো সেখানে ওই বিচারের অধিক্ষেত্র কোথায় হবে আমার মনে হয় সেটি নিয়ে কোনো দ্বন্দ্ব হওয়ার কথা নয়। আর বাংলাদেশে যেটি বলেছেন, বাংলাদেশে কিন্তু 364 ধারায় মামলা করা, মানে অপহরণের মামলা করা হয়েছে, খুনের মামলা করা হয়নি। অন্যদিকে ভারতে 302-এর মামলা করা হয়েছে। দুই দেশেই মামলা চলবে এবং পারস্পরিক সহযোগিতা দুদেশে নিয়েও কিন্তু সমস্যা হত্যা হবে না। মামলা করা হয়নি, বাংলাদেশে অপহরণের মামলা করা হয়েছে আর ভারতে করা হয়েছে খুনের মামলা। জি, অনেক ধন্যবাদ বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং শেখ হাফিজুর রহমান কার্জন, আপনারা দুজনকে আমাদের সঙ্গে এই আলোচনা অংশ নেবার জন্য এবং অনেক প্রশ্নের উত্তর খোলাসা করবার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন জিরো আওয়ারের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, শুভরাত্রি।